উজানের ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি। সার নিয়ে যখন টালমাটাল অবস্থা, তখন মাটি পরীক্ষায় এলো অতিরিক্ত ব্যবহারের রিপোর্ট। উর্বরতা হারাচ্ছে ফসলি জমি ও আলু বিক্রি করে উঠছে না উৎপাদন ও সংরক্ষণের খরচ। কেজিতে 14 টাকার লোকসান হচ্ছে মুন্সিগঞ্জের কৃষকদের। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি মনসাদাত। এবার বিস্তারিত। উজানের ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়েছে। রোববার রাতে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল থেকে কিছুটা কমে বিপদসীমার নিচে নেমে আসে। তবে তিস্তার কুড়িগ্রাম পয়েন্টে পানি এখনও বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে তলিয়ে আছে হাজার হাজার একর জমির আমন ধান। দুশ্চিন্তা পড়েছেন কৃষক। তারা বলছেন, সারের দাম আর উৎপাদন খরচ মিটিয়ে কষ্টে ফসল ফলালেও এখন এক নিমিষেই সব চলে গেছে পানির নিচে। এদিকে মাঠে পানি থাকায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। ধানের খ্যাট সেগুলোও মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের তিস্তা নদীতে হঠাৎ পানি আসার কারণে অনেক ধান নষ্ট হয়ে গেছে, ধান ডুবি আছে, কিছু সংখ্যক ধান আমাদের নদীতে ভেঙে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। ধানের উপর দিয়ে পানি গেছে, ঢালান পড়ছে, ধান ক্ষতি হয়ে গেছে মেলা। আমার 3-4 দিন মাটি নষ্ট হয়ে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কি পরিমাণ ফসল পানিতে নিমজ্জিত আছে, কি বলছেন এসব এলাকার কৃষকরা, বিস্তারিত আমাদের জানাবেন। মোনা, আপনাকে জানিয়ে রাখি, গত দুদিন ধরে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীর পানি সেটি কিন্তু অব্যাহতভাবে আসলে বৃদ্ধি পাচ্ছে। অব্যাহত বৃদ্ধি পেলেও কিন্তু আজ তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য যে ধরলা এবং দুধকুমার নদের পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধির ফলে কিন্তু নদী তীরবর্তী এলাকার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো আসলে তলিয়ে গেছে, যার ফলে সেখানকার বিভিন্ন ফসল, রোপা আমন, মাসকলাই এবং বিভিন্ন সবজি আসলে মাটি পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, কয়েকদিন আগে কিন্তু আবারও বন্যা পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছিল। সে সময় কিন্তু আসলে আমন ধান এবং সবজি এবং মাসকলাই পানিতে তলিয়ে কিন্তু অনেক ক্ষতি হয়েছিল। সে সময় কিন্তু কৃষি বিভাগ জানিয়েছে প্রায় 150 হেক্টর জমির কিন্তু বিভিন্ন ফসল একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাতে কিন্তু ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5 কোটি টাকা। তারপরেও কিন্তু পানি দ্রুত নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল। তারপরেও কিন্তু কিছু কৃষক যারা রয়েছে তারা কিন্তু রোপা আমন আবারও জমি তৈরি করে জমিতে রোপণ করেছিল। পরে কিন্তু আবারও এই গতকালের যে পানি বৃদ্ধির ফলে সেই রোপা আমন ধানগুলো তলিয়ে গেছে। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবার যদি এই ক্ষেতগুলো আসলে নষ্ট হয়ে যায়, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না। তারা বলছেন যে এই ক্ষতি যদি সরকার যদি পাশে না দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারবে। এ বিষয়ে আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে যে যেহেতু গতকালেই আসলে পানি বৃদ্ধির কারণে এসব ফসল আসলে পানিতে নিমজ্জিত হয়েছে, তবে কি পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু আসলে মাঠ পর্যায়ে কাজ করছে। তারা বলছেন যে তারা কয়েকদিন পরে আসলে কত হেক্টর জমির ফসল আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ টাকার অঙ্কে ক্ষতি হবে সেটি কিন্তু কৃষি বিভাগ পরে জানাতে পারবে। এছাড়াও আমি এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে আরো 2 থেকে 3 দিন কিন্তু অব্যাহতভাবে পানি বৃদ্ধি পেতে পারে এবং সে সময় কিন্তু নিম্নাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হতে পারে। এছাড়াও আরেকটি তথ্য জানিয়ে রাখি, বিভিন্ন ফসল নিমজ্জিত হলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু কুড়িগ্রামের কোনো ঘর বাড়ি বিভিন্ন এলাকার কিন্তু সেখানে আমরা পানি প্রবেশ করার আসলে খবর পাইনি। এছাড়াও আমি যে এলাকাটি রয়েছে এটি কুড়িগ্রাম সদর উপজেলার পাকগাছি ইউনিয়ন এর শুল্কুর বাজার এলাকা। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে কিন্তু এগুলো আসলে রোপা আমন করা হয়েছিল এবং মাসকলাই করা হয়েছিল, সেগুলো কিন্তু অনেকটা পানির নিচে নিমজ্জিত রয়েছে। মোনা, এই ছিল সর্বশেষ কুড়িগ্রাম থেকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল। সারা দেশে সার নিয়ে টালমাটাল অবস্থা, অথচ মাটি পরীক্ষা করে দেখা যাচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় সার প্রয়োগ সম্পর্কে সচেতন নয় কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি, প্রতিনিয়ত কৃষকদের সচেতন করছেন তারা। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নাইম আফসান।
দেশের কৃষিপ্রধান জেলা চুয়াডাঙ্গা। ধান, গম, ভুট্টা থেকে শুরু করে নানান সবজি চাষ হয় সারা বছর এই জেলায়। তবে বর্তমানে সারা দেশের মতো এখানেও দেখা দিয়েছে তীব্র সার সংকট। এদিকে ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরীক্ষায় চুয়াডাঙ্গার মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের প্রমাণ মিলেছে। বিশেষ করে ফসফরাস সার অতিরিক্ত ব্যবহারে মাটির উর্বরতা হুমকির মুখে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যদি জৈব সার কমে যায়, রাসায়নিক সার বেড়ে যায়, তো সেক্ষেত্রে মাটির আরও অন্যান্য যে গুণাগুণ আছে, বিশেষ করে পানি ধারণ ক্ষমতা বলেন, তার যে সয়েল টেক্সচার বলেন, তার এগুলো কিন্তু বিনষ্ট হতে পারে। স্থানীয় কৃষকরা জানেন না কোন মৌসুমে কোন ফসলে কতটুকু সার ব্যবহার করা প্রয়োজন। ফলে তারা নিজেদের ধারণা অনুযায়ী ইচ্ছে মতো যত্রতত্র সার প্রয়োগ করেন। ফসফেট, ড্যাপ, এসব ইউরিয়া এসব মাপা টাপা নেই, আমরা হরিয়ে দিতে থাকি আমাদের ফসল ওঠা পর্যন্ত। সার দেওয়ার দরকার, কেউ 1 বস্তাও দিয়ে দিচ্ছে, কেউ 20 কেজিও দিচ্ছে, কেউ 40 কেজিও দিচ্ছে। যখন খেতে যখন সার চাই সেখনই চাইতে দিয়ে আসে। এই বিশেষজ্ঞরা বলছেন যত্রতত্র সার ব্যবহার করলে একদিকে জমির উর্বরতা শক্তি নষ্ট হবে, অন্যদিকে উৎপাদন ব্যয়ও বেড়ে যাবে। ফলে কৃষকরা একসময় চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন। সঠিক পরিমাণে সার ব্যবহারে কৃষকদের সচেতন করা এখন সময়ের দাবি। এই অতিরিক্ত সার বেশি ব্যবহার করার কারণে মাটির উর্বরতা শক্তি হারিয়ে যাচ্ছে এবং চাষি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সার্বিক দিক হিসাব করে যদি এটার থেকে রেহাই পেতে হয় তাহলে কৃষকদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ লাগবে এবং তাদের কাউন্সেলিং লাগবে। চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে ইউরিয়া সারের চাহিদা 52,968 মেট্রিক টন, টিএসপি 16,667 মেট্রিক টন, ডিএপি 29,557 মেট্রিক টন এবং এমপিও 15,509 মেট্রিক টন। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জে আগাম আমন ধানের স্বপ্ন দেখছে কৃষক। ধানের আগাম ফলনের পর চাষ করতে পারবেন সরিষাও। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আগাম আমন আবাদে কেমন সম্ভাবনা দেখছেন কৃষক, বিস্তারিত আমাদেরকে জানাবেন। 75 এবং B103 এই দুইটা আমনের যে আগাম জাত, সেই দুইটা আগাম জাতে কিন্তু কৃষক বলছেন যে একদিকে অল্প সময়ে ধানটা ঘরে উঠবে এবং অন্যদিকে কিন্তু আসলে এই ধানটা শেষ করেই তারা আবার এই জমিতে কিন্তু সরিষা চাষ করবেন এবং এটা কিন্তু ফলনটাও ভালো হচ্ছে, যার ফলে কিন্তু তাদের আগ্রহটা অনেক বেশি হচ্ছে। এই আগাম যে আমনটা, সেই আমনের জাতে কিন্তু তারা 18 থেকে 20 মণ করে ফলন পাবেন এবং 100 থেকে 110 দিনের মধ্যে কিন্তু এই ধানটা ঘরে উঠে যাবে। আমরা একটু কথা বলি আসলে এখানকার যারা কৃষক আছেন, যারা এই আগাম জাতের আমনটা করেছেন, তারা কেন আসলে এই আগাম জাতের আমনটা করলেন, একটু বলবেন আমাদেরকে। ধান আগাম জাত, আগাম কাটা যায়, কাটার পর সরষে বোনা যায়। সরষেতে খুব ভালো ফলন পাওয়া যায় এবং ধানেও ভালো ফলন, 18-20 মণ ধান হয় এবং আমরা এটা সংগ্রহ করছি আমার উপসহকারী কৃষি অফিসার, তাদের মাধ্যমে আমরা এটা যাচ্ছি। তাতে আপনারা ভালো ফলন পাবেন এই বছরে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ভালো ফলন পাবো। আচ্ছা, ওনারা কিন্তু বলছেন আসলে অন্যান্য সময় যে আমনটা চাষ করেন তার চেয়ে এই বছরে কিন্তু তারা ভালো ফলন পাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং আসলে কিন্তু একটু জানিয়ে রাখতে চাই, এই জেলায় কিন্তু মোট বছরে 14,203 হেক্টর জমিতে কিন্তু B75 এবং বি ধান কিন্তু 103 চাষ হচ্ছে 3,014 হেক্টর জমিতে। এর মধ্যে কিন্তু শুধু যে রায়গঞ্জে আমরা আছি, সেই রায়গঞ্জ উপজেলাতে কিন্তু 5,835 হেক্টর জমিতে কিন্তু আগাম চাষ হচ্ছে। আমাদের সঙ্গে আছেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা একজন, আমরা তার সঙ্গে জানার চেষ্টা করবো যে কি মনে করে আসলে এই আগাম ধান কৃষক কি ধরনের সুবিধা পাচ্ছেন। আসলে এই আগাম জাতের ধান আবাদ করলে এটা অল্প দিনে ফলন পাওয়া যায় এবং ফলনও বেশি এবং এটা একটা সুবিধা যে আপনি এই ধানটা ফসল করবে, আপনি দিনে অল্প দিনে সরিষা আবাদ, সঠিক সময় সরিষা আবাদ করতে পারবেন। এটা একটা তাদের বাড়তি ফলন আর কি, সরিষা আবাদটা বাড়তি ফসল। এই জন্য আমার উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদেরকে আমরা সার্বিক পরামর্শ দিচ্ছি যে আগাম জাতের ধানগুলো তারা চাষাবাদ করে। ধন্যবাদ আপনাকে। আসলে আগাম জাতের যে একটা বড় সুবিধা কিন্তু তারা বলছেন যে এই ধানটা চাষ হবে, ধানটার পাশাপাশি কিন্তু ধান দ্রুততম সময় উঠে যাওয়ার কারণে সরিষা কিন্তু একটা অতিরিক্ত ফলন কিন্তু কৃষক পাচ্ছেন, যার ফলে কিন্তু কৃষকরা এখন আগ্রহ পাচ্ছেন। এবং অন্যান্য সময় যে আমনের যে আসলে মূলত যে চালটা, সেই চালটার থেকে কিন্তু এই আগাম জাতের যে আধুনিক জাতের যে আগাম আমনটা রয়েছে B75 এবং B103, এই দুটি ধানের কিন্তু চালটাও একটু অন্যান্য চালের চেয়ে একটু চিকন হয়, যার কারণে তাদের আগ্রহটা আরো বেশি। মানে এই ছিল আসলে আমার কাছ থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে আধুনিক জাতের আগাম আমন চাষের কিন্তু সর্বশেষ তথ্য। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের আগাম আমন ধানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ।
অনাবৃষ্টির কারণে উৎপাদনের ভরা মৌসুমেও খাসিয়া পান সংগ্রহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। সাধারণত মে থেকে অক্টোবরে পান উৎপাদনের ভরা মৌসুম, তবে এবার দীর্ঘ খরায় পান উৎপাদন স্বাভাবিক সময়ের মতো বাড়েনি। এতে পান চাষের উপর নির্ভরশীল আদিবাসী খাসিয়া পান পুঞ্জির মানুষ ক্ষতির মুখে পড়েছে। সহকর্মী সালেহ এলাহি কুটির রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। মৌলভীবাজার জেলার বিভিন্ন পাহাড় টিলায় ছোট বড় ৭৩টি পুঞ্জি আছে। এসব পুঞ্জিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের জনগোষ্ঠীরা বাস করেন। তাদের জীবিকার প্রধান উৎস হচ্ছে খাসিয়া পান। তবে পাহাড়ি টিলাভূমিতে সেচ সুবিধা না থাকায় পান চাষে মৌসুমী বৃষ্টির ওপর নির্ভর করতে হয়। এবছর সময় মতো বৃষ্টি না হওয়ায় শুধু পান উৎপাদনই কমেনি, পান পাতার আকারও ছোট হয়েছে। এ সময় অন্যান্য বছর প্রতিদিন একটি পান জুম থেকে প্রায় ৫ কুড়ি পান সংগ্রহ করা যেত। এবছর সারাদিনে ১ কুড়ি পান মিলছে না। পান পাতার সাইজ ছোট হওয়াতে আর্থিক লোকসানে রয়েছেন খাসিয়া পান চাষিরা। এতে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এখন একটা পানের বড় বানাইলে বছর ১.৫ বছর যায়, তার কারণে খুব বেশি সময় যায় না, বিভিন্ন ধরনের রোগে পায়, মানে কোনো সময় ঠেকার জ্বালায় ওষুধ মারতাম পারি না। ফান বিদের যাইতো, ফান বেশি ফসল হইতো, ফুকুক আসিল না, ওষুধ দেওয়া লাগতো না। এখন ওষুধও দেওয়া লাগে, ফানও বিদের যায় না, ফানও এরকম ফসল হয় না। তার যে পরিমাণ খরচ, প্রায় ৩০% জমি চাষ করতে শুরুতেই ৪ লক্ষ টাকার মতো খরচ হয়, যার কারণে অনেকে এই পেশা এখন করতে আগ্রহী হয় না। কিছু সংখ্যক চাষি আসে, করতেছে, কিন্তু এগুলা খুব লাভবান না। বড় পানে যে দাম পাওয়া যেত, ছোট পানে সেই দাম পাওয়া যায় না। পান চাষে বর্তমানে আমাদের কোনো সরকারি প্রকল্প বা প্রণোদনা নেই, তারপরে আমাদের স্থানীয় বারোই সম্প্রদায় তারা নিজ উদ্যোগে পান চাষ করে যাচ্ছে। অনাবৃষ্টিতে সঠিক সময়ে পান পরিচর্যা না করায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। উৎপাদন কম হওয়ায় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানালেন খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি। সরকারিভাবে কোনো প্রণোদনা নেই আমাদের এই পানের উপরে, তবে যদি কোনো প্রকল্পের মাধ্যমে আমরা এই বাংলা ফান্ডকে আনতে পারি তাহলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আর্থিক লাভবান হবে। এক কান্তায় ১৪৪টি পান থাকে, আর ২০ কান্তায় ১ কুড়ি। খাসিয়া পান ১ কুড়ি বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকায়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আলু সংরক্ষণ করে লোকসানের মুখে পড়েছেন মুন্সিগঞ্জের কৃষক ও ব্যবসায়ীরা। জমিতে উৎপাদন থেকে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত যে টাকা খরচ হয়েছে তার অর্ধেক দামেও বিক্রি করা যাচ্ছে না বাজারে। চাহিদা তলানিতে থাকায় বাজারে ব্যাপক দরপতনে দিশেহারা কৃষক ও ব্যবসায়ীরা। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ শরীফ হুসাইন। মুন্সিগঞ্জে এবার ৫,২৩,৩৩৫ মেট্রিক টন আলু সংরক্ষণ করেন প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা। তবে এবার সার, বীজ ও কীটনাশকের দাম বেশি থাকায় উৎপাদন খরচ হয়েছে গতবারের চেয়ে দ্বিগুণ। এর মধ্যে যে সরকার যে নির্ধারিত করে দিচ্ছে যে ২২ টাকা, এটা বাস্তবায়ন কিছুই দেখতেছি না। আরো মনে করেন যে মানুষ যেই আলুগুলো স্টক করে রাখতেছে, আরো যে সাধারণ যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হইব। ২০ হইতে ২২ টাকা কেজি যদি হয়, পড়তা হয়েছিল কোল্ড ভাড়া সহ, কিন্তু সে আলুটা বর্তমানে আমরা ১২ টাকাও বেশি, আবার ১১.৫ টাকাও বেশি, মানে ম্যাক্সিমাম আলু ১২ টাকায় বিক্রি হচ্ছে। তো এই যে লস, এই লসের থেকে আমরা কীভাবে উঠবো? কোন এই আলু ফলন করিয়া দেখা যায় কলেস্টন পর্যন্ত পৌঁছাইতে ২৮ টাকা পড়তা পড়ছে। আলু যে পরিমাণ আছে, এখন মানুষে খাই বলে ১ পা আছে হইল গিয়া ১ মণ, খাবার মতো শেষ করার মতো সিস্টেম নাই। এখন এই আলু সব নদীর যাবে, গুঙ্গির মায় খাবে। মাঠ পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয় ১৭ থেকে ১৯ টাকা, আর হিমাগারে রাখার উপযোগী করতে বস্তা, পরিবহন ও শ্রমিকদের মজুরি সহ প্রতি কেজিতে খরচ হয় আরও ৯ টাকা। এতে প্রতি কেজি আলু চাষে কৃষকের গুনতে হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। এদিকে সংরক্ষণের ৫ মাস পরে হিমাগারে আলু পাইকারি পর্যায়ে ১০ থেকে ১২ টাকা কেজি দরে কেনাবেচা হচ্ছে। এতে প্রতি কেজি আলুতে ১৪ থেকে ১৬ টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। ২৭টা ২৮টা কেজি আলু কিনে রাখছে, আলু বেতন লাগে ১২ টাকা কেজি, তো এই পুঁজিটা পাবো কই আমরা? অনেক এই বছর খাইবো না, আলু স্টক বেশি আছে, খাইবো না, যা খায় হেরি ওই বেশ এখন রেট দেওয়ার কি আছে? এরা এই ভবিষ্যতের রেট দিয়া যেমন আমরা ফিরা ৬০ টাকা না বেচতারি। বেচতে পারবে আর মোকাম আলু পালে এটা আটকায় আমাকে মানে নানান দিকে বাকি বেশ আমার কি ৯ টাকা কিনি, বাকি বেশি ১৫ দিন ওটা আনতে হয়।
সরকারের পক্ষ থেকে হিমাগার পর্যায়ে কেজি প্রতি 22 টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। পরিস্থিতি উত্তরণে উদ্যোগ নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। খণ্ডকালীন সময় হলেও কিছু একটা ভর্তুকি ঘোষণা দিয়া এক্সপোর্টারদের, বিদেশের রপ্তানিকারকদের উৎসাহিত করে বিদেশে আলুটা রপ্তানি করা। বর্তমানে সরকার হিমাগারে 22 টাকা আলুর মূল্য নির্ধারণ করেছে। আমরা এজন্য বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি যেন কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পায়। লোকসান ঠেকাতে ভর্তুকি দামে আলু কেনার পাশাপাশি বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি কৃষক ও ব্যবসায়ীদের। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরায় লোনা পানির অভাবে রপ্তানি পণ্য কাঁকড়া চাষে বিঘ্ন ঘটছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, কি বলছেন চাষিরা, বিস্তারিত আমাদের জানাবেন। মনা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের যে মালঞ্চ নদী সংলগ্ন একটি খামারে, এটি অ্যাকোয়াম্যাক্স একটি। এইখানকার যে খামারের যে কাঁকড়া, এটি হচ্ছে আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশেই এটি রপ্তানি হয়ে থাকে। এটি খুব গুরুত্বপূর্ণ যে কয়টি খামার, তার মধ্যে এটি একটি। এখানে শত শত মানুষের কর্মসংস্থান। কিন্তু সম্প্রতি যে লবণ পানির মাধ্যমে এই চাষাবাদগুলো হয়ে থাকে, এটি শুধু কাঁকড়াই নয়, সাতক্ষীরার এই অঞ্চলে মনা যে বাগদা, গলদা সহ নানা ধরনের মাছ রয়েছে, নানা ধরনের প্রাণীর মৎস্য সম্পদ রয়েছে, যেগুলো কিন্তু শুধু লবণ পানির উপরেই নির্ভরশীল। কিন্তু সম্প্রতি সরকারের যে লবণ পানি থেকে নদী থেকে উত্তোলন করে ঘেরে বা খামারে নেয়ার যে পদ্ধতি, এটি বন্ধ করার কারণে এখন একটি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে এই উপকূলের সাধারণ মানুষ। এর উপরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে এই যে লবণ পানির উপরে যে চাষাবাদ, সেই চাষাবাদের উপরেই কিন্তু নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষ। কিন্তু আজকের এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে অনেক মানুষ। আমরা একটু কথা বলছি, আসলে এই সংকটটি কি ধরনের সংকটের মধ্যে ফেলতে পারে উপকূলবাসীকে? এই সংকটটা হলো যে প্রথমত এখানে হাজার হাজার মানুষ বাগদা এবং হলো যে এই কাঁকড়া সহ এই ধরনের লবণ পানির চাষের উপর নির্ভরশীল। কিন্তু প্রতিনিয়ত যখন লবণ পানিটা আসতো তখন তারা চাষ করতে পারতো সহজে, কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়ার কারণে শত শত মানুষ এখন বেকার হয়ে গেছে। তারা তাদের দৈনন্দিন কাজ কর্মসংস্থান হারিয়ে ফেলতেছে, যেগুলো লবণ পানির এলাকায় চাষ দিয়ে হয়। এই জন্য এই মানুষগুলো এখন পাচ্ছে না অন্য কোনো চাষবাদ করতে বা এখন কিছু করতে। এখানে এগ্রিকালচার হচ্ছে না, কারণ লবণাক্ততার কারণে এগ্রিকালচারও বন্ধ আছে, যার কারণে এরা প্রতিনিয়ত। বিকল্প প্রস্তাব কি আপনার? সরকার পানির বেড়িবাঁধ রক্ষার জন্য বিকল্প এবং পরিকল্পিতভাবে এইগুলো পানির ব্যবস্থা রাখা এবং লবণ পানি প্রবেশের একটা জোনিং সিস্টেম করে, যাতে সবাই সুন্দরভাবে চাষাবাদ করে আসলে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে অংশ রাখতে পারি। আপনারা কি এই খামারেই কাজ করেন? এই কি বলেন, এখানে কি পরিমাণ নারীরা কাজ করে? অনেক ধরনের নারী, 50-60 জনের মতন। 50-60 জনের মতো এই শিফটে। আমরা যতদূর জানি এইখানে শতাধিক নারীর কিন্তু এখানে অংশগ্রহণ রয়েছে এবং এখানে এই ফার্মেই যখন হাজার হাজার কর্মসংস্থান, মানুষের কর্মসংস্থান আছে, আপনি মনে বুঝতে পাচ্ছেন যে এটি এই উপকূলীয় অঞ্চলে এখানে শত শত যে খামার রয়েছে, লক্ষাধিক মানুষের এই সুন্দরবন উপকূলবাসীর আয়ের উৎস ধ্বংস হয়ে যাবে যদি এই লবণ পানির ব্যবস্থাটি না থাকে। সে কারণে এখানকার মানুষের দাবি যে কর্তৃপক্ষ যে পদ্ধতিতে লবণ পানি আসলে বেড়িবাঁধের ক্ষতি হবে না, সেই পদ্ধতি অবলম্বন করেই যেন ব্যবস্থাটি গ্রহণ করে। এই ছিল সর্বশেষ মনা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরায় লোনা পানির অভাবে রপ্তানি পণ্য কাঁকড়া চাষে বিঘ্ন ঘটছে, এই নিয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। নড়াইলে মিশরীয় ফাউমি জাতের মুরগি চাষে সফল যুবক আকরাম মোল্লা। দেশের বিভিন্ন জায়গা থেকে মুরগির বাচ্চা নিতে আসেন আকরামের খামারে। বেকার যুবকদের ফাউমি মুরগি খামার করার পরামর্শ দেন এই খামারি। সহকর্মী শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংিয়া গ্রামের যুবক মোহাম্মদ আকরাম মোল্লা 2017 সালে শুরু করেন সোনালী মুরগির খামার। প্রথম দিকে 3 লাখ টাকা ব্যয়ে 2000 সোনালী মুরগির বাচ্চা দিয়ে যাত্রা শুরু করেন। তবে শুরুতেই বড় ধরনের লোকসানে পড়েন। খামারের 2000 বাচ্চার মধ্যে 1600 বাচ্চা মারা যায়। লোকসান হলেও হাল ছেড়ে দেননি।
এক পর্যায়ে সোনালী মুরগি বাদ দিয়ে মিশরীয় ফাওমি জাতের মুরগি তোলেন খামারে। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি তাকে। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে আকরামের খামারে নতুন উদ্যোক্তারা আসছেন বাচ্চা সংগ্রহ করতে এবং পরামর্শ নিতে। বাড়ি বসে না থাকে আমি যাতে কিছু ইনকাম করতে পারি, এর জন্য আর কি আকরাম ভাইয়ের এই খামারে আসছি। আর আমি দেখছি তার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য আমি একটা খামার দেবো এবং উদ্যোগী হওয়ার চেষ্টা করছি। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং মুরগির ক্রয় করে। ফাওমি মুরগির ফার্ম করে ভাগ্য বদলাচ্ছেন খামারি আকরাম মোল্লার। বর্তমানে তার খামারে রয়েছে মোট ৪,৫০০ ফাওমি মুরগি। ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করেন তিনি। তো এখান থেকে আমরা আসলে সব চাবিকাঠিটা আমার পরিবর্তন হয়। তো তার কারণে দীর্ঘদিন যাবৎ, এখন আমি বর্তমান 9 বছর যাবৎ ব্যবসাটা করতেছি। এটার ব্যাপক চাহিদা রয়েছে, নতুন নতুন উদ্যোক্তা এখানে তৈরি হচ্ছে, এটারই একটা ব্যবস্থা আর কি এখানে আমার করা হয়েছে। বেকার যুবকদের অন্যান্য খামারিদের থেকে অভিজ্ঞতা এবং যুব উন্নয়ন ও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আকরামের মতো উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান উপজেলা প্রাণী সম্পদ অফিসার। যারা আমাদের বেকার ভাইরা আছে তারা যুব উন্নয়ন থেকে অথবা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে যদি স্বল্প পরিসরে এরকম ধরনের খামার তৈরির এবং চালু রাখার ব্যবস্থা করে, তাহলে তাদের বেকারত্ব ঘুচতে সহায়তা হবে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরে অর্থকারী ফসল সুপারির উৎপাদন বেশি হলেও ভালো দাম পাচ্ছেন না কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। আর স্বপন, সুপারির দাম নিয়ে কি বলছেন কৃষক, বিস্তারিত আমাদের জানাবেন। মনা, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরের যে সুপারি চাষের খবর, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলার দালাল বাজারে। এই বাজারে লক্ষ্মীপুর জেলার উৎপাদিত যে সুপারি রয়েছে, এই সুপারি সর্ববৃহৎ বাজার। লক্ষ্মীপুর জেলার মাটি এবং আবহাওয়া সুপারি চাষের উপযোগী হওয়ার কারণে এখানে প্রতি বছর ৭,২৪৫ হেক্টর জমিতে সুপারি চাষ হচ্ছে। আমাদের লক্ষ্মীপুরের যে কৃষি বিভাগের কৃষি অধিদপ্তর ডিডিও জহির আহমেদ যেটি জানিয়েছেন যে এই বছর প্রায় ৪২,৭৪৫ মেট্রিক টন সুপারি চাষ হয়েছে এবং যার বাজার মূল্য প্রায় ৬০০ থেকে ৬৫০ কোটি টাকা রয়েছে। আমরা লক্ষ্মীপুরের যে দাবা বাজার রয়েছে এই বাজারে এসেছি এবং এখানকার যারা সুপারি বিক্রেতা রয়েছে এবং যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। এখানকার যে সুপারি বর্তমান রয়েছে যে পোন প্রতি বিক্রি করা হচ্ছে প্রতি পোন ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে। এবং এই যে সুপারি রয়েছে এই সুপারিটি ঠিক গত বছর দাম ছিল প্রায় ২০০ টাকা। এই বছর উৎপাদন বেশি হওয়ার কারণে দাম কম বলে আমাদেরকে এখানকার যারা ক্রেতা রয়েছে তারা জানিয়েছেন। সুপারি পোন বলতে আমি যদি দর্শককে একটু ক্লিয়ার করি যে আসলে এখানে 4টি সুপারি 1 গন্ডা হয় এবং 20 গন্ডা 1 কোণ সুপারি দেওয়া হয়। এইভাবে সুপারিগুলো কিন্তু এই বাজারগুলোতে বিক্রি করা হচ্ছে। এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে তারা এই দাম যে সুপারি বিক্রি করছে তারা এই দামে খুশি কিনা। তারা আমাদেরকে জানিয়েছেন যে ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট তৈরি করে সুপারির দামগুলো তারা নির্ধারণ করেছে এবং তারা যে উৎপাদক যারা সুপারি চাষ করে তারা সুপারির প্রকৃত দাম পাচ্ছে না। যারা সুপারি চাষি রয়েছে তারা জানিয়েছেন যে সরকার এই যে এখানে মনিটরিং এর মাধ্যমে যাতে বাজার মনিটরিং এর মাধ্যমে যারা সুপারি চাষ করছে তারা যেন প্রকৃত দাম পায় সেই ব্যবস্থা করার জন্য। যে সুপারির যদি প্রকৃত দাম যারা চাষি হচ্ছে তারা না পায় তাহলে সুপারিতে যে ভবিষ্যতে সুপারির উৎপাদন কমে যাবে এবং কৃষক উৎপাদন করতে আগ্রহ হবে। আর এখানকার যারা ক্রেতা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই বছর আবহাওয়া সুপারি চাষের উপযোগী